হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মৌর্য যুগ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা তোমরা দেখতে পাচ্ছ যে মৌর্য যুগের অর্থনৈতিক ব্যবস্থা বা মৌর্য যুগের যে অর্থনৈতিক জীবন সেটা কেমন ছিল সেটা সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। দেখো, এই যে মৌর্য যুগের যে অর্থনৈতিক জীবন ছিল বা যে অর্থনৈতিক এখানের যে অবস্থা ছিল এটা সম্পর্কে জানার যদি একটি গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলি, সেটি ছিল হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র এবং হচ্ছে মেগাস্থেনিসের ইন্ডিকা। এই দুটি কিন্তু এই মৌর্য যুগের ইতিহাস বা মৌর্য যুগের অর্থনৈতিক জীবন জানার ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও আর কি বিভিন্ন উপাদান রয়েছে। যেমন দেখো যে এই যে যে গ্রিক লেখকদের বিবরণ রয়েছে, অশোকের হচ্ছে অসংখ্য শিলালিপি রয়েছে, এছাড়াও বিভিন্ন হচ্ছে মুদ্রাগুলি রয়েছে। তো এগুলি থেকে কিন্তু এই যে মৌর্য যুগের কিন্তু বা যে অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক জীবন সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এখানে যে এই যে গ্রিক লেখকদের কথা বা গ্রিক লেখকদের যে বিবরণের কথা বলা হয়েছে, তো সেই হিসাবে কিন্তু মেগাস্থেনিসের যে ইন্ডিকা সেটার কথাও বলা যেতে পারে। মেগাস্থেনিস ছিলেন একজন গ্রিক দূত। তিনি ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করেন এবং তারপর যে ভারতবর্ষ সংক্রান্ত তার যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করেন হচ্ছে তার ইন্ডিকা শীর্ষক গ্রন্থে। তো সেই মেগাস্থেনিসের ইন্ডিকা থেকেও কিন্তু মৌর্য যুগের অর্থনৈতিক আর কি যে অবস্থা সম্পর্কে বা ব্যবস্থা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। এছাড়াও বলা যায় যে অর্থনীতির ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মৌর্য যুগের এক অভিনব দিক। এছাড়াও এই যে অর্থনীতি রয়েছে, এই অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকটি আরও উল্লেখযোগ্য দিক, অর্থাৎ অর্থনৈতিক জীবনের যে ভিত্তিগুলি কি কি ছিল, কি কি বিষয়গুলি রয়েছে এই অর্থনীতির মধ্যে। দেখো, প্রথমেই বলা যায় যে কৃষি, এছাড়াও যে ভূমি রাজস্ব ব্যবস্থা রয়েছে, এছাড়াও সেখানের কারিগরি শিল্প রয়েছে। মেন তো হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, অর্থনীতির মূল ভিত্তিই বলা যায় যে সেখানের ব্যবসা বাণিজ্য। এছাড়াও রয়েছে এখানে হচ্ছে নগরায়ন। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু যে মৌর্য যুগের অর্থনৈতিক যে অবস্থা বা অর্থনৈতিক জীবনের কথা কিন্তু বলা যায়। তো প্রথমেই যে এই যে কৃষি রয়েছে, তো কৃষি সম্পর্কে যেটা আর কি বলা হয়েছে, দেখো যে এই কৃষি কাঠামো এবং যে ভূমি রাজস্ব ব্যবস্থা রয়েছে সেটা সম্পর্কে বলতে গেলে, তো এখানের যে কৃষি কাঠামো ও কৃষি অর্থনীতি কিন্তু মৌর্যগণ আর কি গুরুত্বপূর্ণ তাদের অবদান রেখেছিলেন। অর্থাৎ এই যে এখানে যে একটা কৃষিভিত্তিক যে দিক, সেই ক্ষেত্রে কিন্তু যে মৌর্যরা তারা কিন্তু তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেখানে। এছাড়াও বলা যায় যে কৃষি অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রের তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ছিল নতুন জনবসতি স্থাপন। এছাড়াও যাকে অর্থশাস্ত্রে কি বলা হয়েছে, যে জনপদ নিবেশ কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এখানে যে রাষ্ট্রের তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ছিল সেটা হচ্ছে নতুন যে জনবসতি স্থাপন করা, সেটাকেই অর্থশাস্ত্রে বলা হয়েছে যে জনপদ নিবেশ। এছাড়াও কি বলা হয়েছে, দেখো যে কৌটিল্য কি বলেছেন, যে কৃষির প্রসারের লক্ষ্যে অনাবাদী জমিকে, অনাবাদী বলতে যে জমিতে হচ্ছে যে দীর্ঘ সময় ধরে বা বেশি সময় ধরে আর কি চাষ হয় না, সেই জমিকেই অনাবাদী জমি বা পতিত জমি বলা হয়। তো সেই অনাবাদী জমিকে হচ্ছে চাষের উপযোগী করে তুলে সেখানে স্থায়ী জনবসতি গড়ে তোলার কথা বলেছেন। অর্থাৎ কৌটিল্য কি বলেছেন, যে কৃষির ক্ষেত্রে, কৃষি প্রসারের ক্ষেত্রে তিনি বলেছেন যে অনাবাদী জমিকে, অর্থাৎ যে জমিতে দীর্ঘ সময় ধরে চাষ হয় না, সেই জমিকে চাষের উপযোগী করে তোলে সেখানে কিন্তু তিনি বলেছেন যে স্থায়ী জনবসতি গড়ে তোলার কথা কিন্তু তিনি এই কৃষি যে কাঠামো রয়েছে, এই কৃষি কাঠামোর ক্ষেত্রে কিন্তু বলেছিলেন। নেক্সট দেখো রয়েছে যে ভূমি ব্যবস্থা, অর্থাৎ মৌর্য যুগের ভূমি ব্যবস্থা কেমন টাইপের ছিল, কি ধরনের ছিল আর কি। তো এই ক্ষেত্রে বলা যায় যে মৌর্য যুগের জমির মালিক কে ছিলেন সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতভেদ রয়েছে বা বিতর্ক রয়েছে বলা যায়। সঠিকভাবে কিন্তু বলা যায় না যে আসলে হচ্ছে যে জমির মালিক কে ছিলেন। তবুও এখানে কি বলা হয়েছে, দেখো মেগাস্থেনিসের মতে, অর্থাৎ মেগাস্থেনিস বলেছেন যে সাম্রাজ্যের সব জমির মালিক ছিল হচ্ছে রাজা। অর্থাৎ ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে যে এই জমির মালিককে, মৌর্য যুগে জমির মালিককে। তো মেগাস্থেনিসের মতে তিনি বলেছেন আর কি যে এই মৌর্য যুগে হচ্ছে সাম্রাজ্যের সব জমির মালিককে ছিলেন রাজা নিজে কিন্তু ছিলেন। এটা হচ্ছে মেগাস্থেনিসের মতে তিনি বলেছেন। তো এখানে বলা হয়েছে যে সেই হিসেবে প্রজারা হচ্ছে তাকে, রাজাকে আর কি খাজনা দিত।
এছাড়াও সীতা বা খাস জমি যে ছিল সেই খাস জমির ওপর কিন্তু যে রাজার একটা মালিকানা থাকতো, প্রত্যক্ষ মালিকানা থাকতো। এছাড়াও যে পতিত জমি, ওই যে বললাম যে জমিতে দীর্ঘ সময় ধরে চাষ হয় না, অনাবাদি জমি বা পতিত জমি, অরণ্য, নতুন যে জনপদ, খনিজ সম্পদ, সেচ জমি, তারপর হচ্ছে গোচারণ ভূমি, এছাড়াও গুপ্ত ধনের ওপর রাজার কিন্তু বিশেষ একটা অধিকার ছিল। তবে এখানে যে রণবীর চক্রবর্তী একটা কথা বলেছেন যে জমির ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যক্তিগত মালিকানার অস্তিত্বের কথাও কিন্তু এই মৌর্য যুগের ক্ষেত্রে ডক্টর যে আছেন কি রণবীর চক্রবর্তী, তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে জমির ওপর যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যক্তিগত যে মালিকানা সেটার অস্তিত্বের কথাও কিন্তু তিনি এই যে মৌর্য যুগের যে ভূমি ব্যবস্থা সম্পর্কে কিন্তু বলেছেন। নেক্সট দেখো রয়েছে হচ্ছে যে কর কেমন ছিল এবং যে রাজস্ব ব্যবস্থা ছিল মৌর্য যুগের সেটা কেমন ছিল। তো প্রথমেই বললাম যে কৃষি, তারপরে একটা যে ভূমি ব্যবস্থা বা ভূমি রাজস্ব, এরপরে আছে যে কর কেমন ছিল, কি কি ধরনের কর ছিল এবং রাজস্ব ব্যবস্থাটা কেমন ছিল। তো মৌর্য যুগের যে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে অর্থ ব্যবস্থায় বা অর্থনৈতিক অবস্থায় আর কি কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, গ্রাম ও নগরের যে সমৃদ্ধি কর ও রাজস্বের দ্বারা কিন্তু সম্পদ সংগ্রামের যে পথ সেটা কিন্তু যথেষ্ট প্রশস্ত ছিল। তো এক্ষেত্রে বলা যায় যে অর্থশাস্ত্র অনুসারে আর কি সমাহর্তা এবং হচ্ছে যে সন্নিধাতা এই দুই কর্মচারী এই স্তরে কিন্তু এই স্তরে তারা কিন্তু দায়িত্ব পালন করতো। অর্থাৎ কৌটিল্যের তার অর্থশাস্ত্রে বলেছেন যে এই যে সমাহর্তা এবং হচ্ছে যে সন্নিধাতা এই দুই যে কর্মচারীরা এই স্তরে আর কি কর ও যে রাজস্ব ব্যবস্থা তারা কিন্তু দায়িত্ব পালন করতো। দেখো যে সমাহর্তারা হচ্ছে 7 রকমের কথা বলেছে, অর্থাৎ সমাহর্তারা 7 রকমের আর কি যে এখানে বলছে যে দুর্গ, এছাড়াও যে রাষ্ট্র, খনি, সেতু, বন, ব্রজ, এছাড়াও বণিক পথ থেকে কর আদায় করত। তাহলে সমাহর্তারা কি করতো যে করগুলি আদায় করত। এবং এই যে সন্নিধাতাদের কাজ কি ছিল বা তাদের দায়িত্ব কি ছিল, যে এই করের হিসাব রক্ষা করা। অর্থাৎ কৌটিল্য তার অর্থশাস্ত্রের মতে কি বলেছেন যে এই যে সমাহর্তা এবং সন্নিধাতারা কি করতো, যে এই যে তারা হচ্ছে করের যে দায়িত্ব সেটা পালন করত। তো সমাহর্তারা কি করত, যে করগুলি আদায় করত এবং এই সন্নিধাতারা কি করত, যে করের যে হিসাব সেটা কিন্তু রক্ষার কাজ করত আর কি যে সন্নিধাতারা। তো এখানের যে কর এবং যে আর কি রাজস্ব সম্পর্কে, রাজস্ব ব্যবস্থা সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে। নেক্সট দেখো রয়েছে অভ্যন্তরীণ এবং বহির্দেশীয় অর্থাৎ বাণিজ্য, ব্যবসা বাণিজ্য কেমন ধরনের ছিল। তো প্রথমেই বলা যায় যে মৌর্য যুগের যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর কি ক্ষেত্র ছিল। মৌর্য যুগের ব্যবসা বাণিজ্য অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল কিন্তু এই ব্যবসা বাণিজ্য। তো এক্ষেত্রে এই বাণিজ্য কিন্তু 2 ধরনের ছিল। কি কি ধরনের ছিল, একটা ছিল হচ্ছে যে অভ্যন্তরীণ বাণিজ্য, একটা ছিল হচ্ছে বহির্বাণিজ্য। তো এক্ষেত্রে কি বলা যায় যে মৌর্য যুগে কিন্তু সুষ্ঠু যে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের কিন্তু প্রসার ঘটিয়েছিল। অর্থাৎ মৌর্য যুগের যে একটা ভালো যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা কিন্তু সেখানের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছিল। এছাড়াও যে বলা হয়েছে এখানে এসো রামানয় নামক এক কর্মচারী রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। এছাড়াও পাটলিপুত্র থেকে উত্তর পশ্চিম সীমান্ত পার হয়ে একটি যে রাজপথ পশ্চিম এশিয়া পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল। এছাড়াও কি বলা হয়েছে দেখো যে মৌর্যরা কিন্তু যে জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রেও কিন্তু পরিচিত ছিল। এছাড়াও যে মৌর্য যুগের যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু জলপথ এবং স্থলপথ উভয় পথেই কিন্তু এই ব্যবসা বাণিজ্য হতো। এবং যেহেতু আমি বললাম যে যোগাযোগ ব্যবস্থার যে ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল সেক্ষেত্রে কি হয়েছিল যে ব্যবসা বাণিজ্যের কিন্তু প্রসারটা ভালো ঘটেছিল। তো এখানে ওটাই বলা হয়েছে যে স্থল এবং হচ্ছে জলপথে যে উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাহায্য করেছিল। যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা ভালো ছিল সেহেতু কি জলপথ এবং স্থলপথ উভয় পথেই কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা যে যথেষ্ট কিন্তু সাহায্য কিন্তু হয়েছিল। এটা ছিল এখানের যে মৌর্য যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল। নেক্সট রয়েছে দেখো যে শিল্প, কারিগরি শিল্প, অর্থাৎ এই যুগের কারিগরি শিল্প কেমন ধরনের ছিল আর কি। তো মৌর্য যুগের যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কারিগরি শিল্পেরও যথেষ্ট উন্নতি ঘটেছিল।
পাটলিপুত্রে শিল্প তত্ত্বাবধানের জন্য কিন্তু যে স্বতন্ত্র বিভাগ ছিল। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন শিল্পের কথা কিন্তু উল্লেখ করা গিয়েছে। যেমন দেখো যে এখানে বস্ত্রবয়ন শিল্পের কথা বলা হয়েছে। এছাড়াও কিন্তু মেগাস্থিনিস কিন্তু ধাতু শিল্পের কথা বলেছেন। আরও কিন্তু মূল্যবান যে পাথরের কথা এখানে বলা যেতে পারে। এছাড়াও বিভিন্ন যে মানে পাথরের খনিগুলি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এসেছিল। এছাড়াও যে অস্ত্রশস্ত্র, নৌকা, জাহাজ, চিনি, লবণ, মদ ও মুদ্রা উৎপাদন ও তৈরিতে কিন্তু রাষ্ট্রের একচেটিয়া অধিকারও ছিল। অর্থাৎ এখানে কারিগরি শিল্পের মধ্যে কিন্তু বিভিন্ন শিল্পের কথা বলা হয়েছে। যেমন দেখো এখানে কি বলা হয়েছে যে বস্ত্রবয়ন শিল্পের পাশাপাশি হচ্ছে রঞ্জন শিল্পেরও কিন্তু একটা উন্নতি ঘটেছিল। এছাড়াও যে বারাণসী, মথুরা, উজ্জয়িনী বস্ত্রশিল্প ও গান্ধার পশম শিল্পের জন্য কিন্তু প্রসিদ্ধ ছিল। মানে বারাণসী, মথুরা, উজ্জয়িনী এগুলা হচ্ছে বস্ত্র শিল্পের জন্য আর কি যথেষ্ট প্রসিদ্ধ ছিল। এছাড়া হচ্ছে গান্ধার হচ্ছে যে পশম শিল্পের জন্য কিন্তু যথেষ্ট প্রসিদ্ধ ছিল। এছাড়াও বলা যায় যে মেগাস্থিনিস কি বলেছেন যে সোনা, রূপা, তামা, লোহা, টিন এবং অন্যান্য যে ধাতু শিল্প সেটার কথা কিন্তু মেগাস্থিনিস কিন্তু বলেছেন। এছাড়াও বলা যেতে পারে যে ধাতু গলানোর পদ্ধতিও কিন্তু এইখানে আর কি তাদের জানা ছিল। এছাড়াও বিভিন্ন ধাতু ও মূল্যবান পাথরের যে খনিগুলি ছিল সেগুলি কিন্তু রাষ্ট্রীয় যে নিয়ন্ত্রণাধীন ছিল। তো বলাই যায় যে কারিগরি শিল্পেরও কিন্তু একটা যথেষ্ট উন্নতি বা যথেষ্ট কিন্তু প্রসার ঘটেছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই শিল্পগুলির জন্য প্রসিদ্ধও ছিল। তো পরিশেষে যে নগরায়নের কথাও কিন্তু বলা যেতে পারে, কারণ হচ্ছে এই নগরায়ন কিন্তু অর্থনীতির জন্য আর কি যে নগরায়ন উন্নত অর্থনীতির কিন্তু একটা পরিচয় দিয়ে থাকে। তো এই সময় বলা যায় যে কৌশাম্বী এছাড়াও পাটলিপুত্র কিন্তু যে বিভিন্ন আর কি নগর ও নগর সভ্যতার কিন্তু আবির্ভাব ঘটেছিল। অর্থাৎ কৌশাম্বী, মথুরা, পাটলিপুত্র, তক্ষশিলাতে নগর ও নগর সভ্যতার কিন্তু একটা আবির্ভাবও ঘটেছিল। তো পরিশেষে বলা যায় যে এই মৌর্য যুগে কিন্তু যে আর কি মানে এই যে বিভিন্ন বিষয়গুলিকে কেন্দ্র করে যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু মোটামুটি উন্নত ছিল এবং যে সেখানের যে বিভিন্ন যে প্রজারা তারা কিন্তু শান্তি ও সমৃদ্ধিতে কিন্তু তাদের কিন্তু জীবনযাপন করত। তো এই ছিল আজকের ক্লাস এবং ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। সেটা হলো তোমরা যারা আমাদের সাথে আর কি অনলাইনে এই সেমিস্টারে যুক্ত হতে চাইছো তারা এখানে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।